আপনি বলেছিলেন ইনশাআল্লাহ একদিন আমরা সংখ্যাগুরু হব। সমান অধিকার নরেন্দ্র মোদীরও যা আছে, অমিত শাহরও যা আছে, আমারও তাই আছে। মিনি পাকিস্তান এই শব্দবন্ধ ব্যবহার। কাউন্সিলর মেয়র নয়, আমি রাজনীতির থেকে রেজিগনেশন দেবো। আপনাদের সরকার আসার পরে মুসলিম তোষণ বেড়ে গেছে। হিন্দু না ওরা মুসলিমে জিজ্ঞাসে কোনজন? যখনই মুসলিমের কথা আসে তখন তোষণ কেন আসে? অভিষেকের সঙ্গে সব সম্পর্ক। আমার নেত্রী আদর্শ একদিকে আর আশা আরেকদিকে। প্রিয় দর্শনের কথা আমি বলছি, যত আন্দোলন মমতা ব্যানার্জি করেছে তার আমি শরিক ছিলাম। হুমায়ুন কবির মুসলিম ভোট ভাগ হয়ে গেলে বিজেপি এখানে আসবে। তৃণমূল কংগ্রেস একটা কোনো কাজ করেনি যে কাজটা ভুল। আপনি যদি একটা ঢিল ফেলেন, যার মাথায় পড়বে সে তৃণমূল কংগ্রেস করে। এত আত্মবিশ্বাস তাহলে এসআইআর এর বিরোধিতা করছিলেন কেন? আমার জেতার জন্য এসআইআর বিরোধিতা করিনি, আমার কোনো ভয় নেই। ফল কি হতে চলেছে? কর্মই ফল। অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী। কোনো মানুষ তো মারা যায়নি, কি অন্যায়টা হয়েছে যে এত হই হই হয়ে যায়? নমস্কার, দ্য ওয়ার্ল্ড নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে এমন একজন ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছেন যিনি রাজনীতি থেকে শুরু করে সব বিষয়ে তার একটা দখল রয়েছে। আমি ফিরহাদ হাকিমের কথা বলছি। ফিরহাদ হাকিম কলকাতার মাননীয় মহানাগরিক, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, এটা ডিসেম্বর মাস। আমি প্রশ্নোত্তর পর্বে যাওয়ার একেবারে শুরুতেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে বছরখানেক আগে এমন একটা ডিসেম্বর মাসে 14 তারিখ সম্ভবত তারিখটা ছিল, আপনি কলকাতার একটি অনুষ্ঠানে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য নিয়ে বেশ কিছু বিতর্ক হয়েছিল। আমি স্পেসিফিক্যালি বলছি, আপনি বলেছিলেন যে ইনশাআল্লাহ একদিন আমরা সংখ্যাগুরু হব, রুতবা বাড়াবার কথা বলেছিলেন। আবার আমরা দেখি যে ববি হাকিম তিনি দুর্গাপুজো করেন, চেতলা অগ্রণী, কলকাতার অন্যতম বা পশ্চিমবঙ্গের অন্যতম নামী দুর্গাপুজো করেন, মণ্ডপ সাজান একেবারে রুদ্রাক্ষের মালা দিয়ে ভরিয়ে। কোন ববি হাকিমটা সাধারণ মানুষ বেশি পছন্দ করবে? আসল না লক্ষণ? একদম তাই, আমার মুখের কথা আপনি নিজেই বলছেন। আসলে আমার মুখে এগুলো বসিয়ে দেওয়া হয়েছে। কোনোদিনই ইনশাআল্লাহ সংখ্যাগুরুর কথা আমি বলিনি, কোনোদিনই আমি বলিনি যে আমাদের জনসংখ্যা বেড়ে এরকম হবে। আমরা যেটা বিশ্বাস করি, সংখ্যালঘুদের যেটা বলেছি সেটা হচ্ছে কোয়ালিটি উন্নয়ন। এখন কোয়ান্টিটি উন্নয়ন দিয়ে বিশ্ব করে। এইটুকু একটা ইসরায়েল দেশ সারা ইয়েতে কাঁপাচ্ছে, তার কারণ তাদের কাছে কোয়ালিটি আছে। সেরকম এখন কোয়ান্টিটি দিয়ে কোনো কাজ হয় না, একটা বাটন দিয়ে একটা দেশ নষ্ট করে দেওয়া যায়। তাই কোয়ালিটি যেটা ইহুদিরা করেছে, কোয়ালিটি উন্নয়ন। তাই সেখানে শিক্ষার হার বাড়াতে হবে, সেখানে মান উন্নয়ন করতে হবে, সেখানে মানুষের ভেতরে চেতনা বাড়াতে হবে, এবং সেখানে যদি সংখ্যালঘু উন্নয়ন সত্যি চায়, হেলথ এবং এডুকেশন, এটা আমার কথা না, অমর্ত্য সেনের কথা, এই দুটো যদি একটা সমাজে দেওয়া যায় তাহলে আর্থসামাজিক উন্নয়ন সেই সমাজের উঠে আসে। সেই কথাটা বলেছি। আমি কখনোই এই কথা বলতে পারি না যদি না পাগল হয়ে যাই যে কোয়ান্টিটি বাড়িয়ে একদিন আমি সংখ্যাগুরু হবো। কোনোদিনই সেটা সম্ভব না ভারতবর্ষে। সংখ্যাগুরু সবাই মিলে একসাথে ভারতবাসী হয়ে থাকবো। আমরা যারা সংখ্যালঘু আছি তারাও নিজেদের ভাববো সংখ্যাগুরু, কোনোদিন নিজেকে ডিপ্রাইভড ভাববো না, কোনোদিন নিজেকে সংখ্যালঘু ভাববো না। আমি ভাববো আমি ভারত মাতার সন্তান, সমান অধিকার নরেন্দ্র মোদীরও যা আছে, অমিত শাহরও যা আছে, আমারও তাই আছে। একটা বিষয় পরিষ্কার, এখানে মানে কোনো লুকাছবির বিষয় নেই। বামেরা 34 বছর রাজ্যে ক্ষমতা দখল করেছিল, শাসন ক্ষমতায় ছিল। তখনও দেখা যেত আর কি, যে বামেরা বিভিন্ন ক্ষেত্রে মুসলিমদের ঢাল হয়ে দাঁড়াতো। আপনারাও সেটা করেন, কিন্তু আপনাদের এটাই তো না। আমি প্রশ্নটা শেষ করি। আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ সবচেয়ে বেশি আসে যে আপনাদের সরকার আসার পরে মুসলিম তোষণ বেড়ে গেছে। এই এখানে না মানি না, তার কারণ মুসলিম তোষণ বাড়েনি। এখানে যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, যারা পিছিয়ে আছেন, তাদের পাশে সরকার দাঁড়িয়েছে। কোথায়? আগে বামেদের সময় আমলাসলে মানুষ শিকড় সেদ্ধ করে খেত, পিঁপড়ে খেত। আজকে সেখানে যখন শিডিউল ট্রাইবের পাশে সরকার দাঁড়িয়েছে, তাদের ওখানে মান উন্নয়ন করেছে। সেখানে 10,000 যেটা ভলেন্টিয়ার বলে, আমাদের ভিলেজ ভলেন্টিয়ার বাড়িয়ে, তাদের একটা সিভিক ভলেন্টিয়ার বাড়িয়ে, সেখানে যখন তাদের একটা ব্যাপার হয়ে যায়। আজকে বেস্ট ফুটবলার বাংলার যখন সেই সব জায়গা দিয়ে আসছে, কোথায় কেউ তো বলে না যে সরকার শিডিউল ট্রাইব তোষণ করছে।
বা শিডিউল কাস্ট এলাকাগুলো অনেকগুলো সম্প্রদায় আছে যারা পিছিয়ে পড়ে গেছিল, তাদের এগিয়ে নিয়ে এসছে, রাস্তাঘাট তৈরি করে তারা কলকাতা আসছে, কলকাতার মানুষ সেখানে আসছে, ট্যুরিজম বাড়ছে, তাদের জীবনের মান উন্নয়ন বাড়ছে, সেখানে তো বলা হয় না। তাহলে কেন সংখ্যালঘুর ক্ষেত্রে যে সংখ্যালঘু তোষণ করছে, যখনই মুসলিমের কথা আসে তখন তোষণ কেন আসে? তখন কেন তোষণ? কেউ কেউ বলে না তো শিডিউল ট্রাইব তোষণ করছে, শিডিউল কাস্ট তোষণ করছে, না। তার কারণ আমাদের মনের মধ্যে একটা কমিউনালিজম ঢুকে গেছে, যেখানে আমি হিন্দু মুসলমান ভাগ করছি। হিন্দু না ওরা মুসলিমে জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো, মানুষ ওরা, সন্তান মোরমার। আমাদের সবার প্রথম পরিচয় আমরা ভারতবর্ষ যারা পিছিয়ে আছে। এই ওবিসি নিয়ে এত কথা বলে, ওবিসিতে কারা পায়? আমার বাড়ির লোক তো ওবিসি সার্টিফিকেট পাবে না, আমার মেয়ে তো ডাক্তারি তো ওবিসি সার্টিফিকেট পাবে না। তার কারণ আমরা ক্রিমি লেয়ার, যারা পিছিয়ে পড়ে আছে, সে হিন্দু হোক মুসলমান হোক, যারা পিছিয়ে পড়ে রয়েছে, তাদের মধ্যে যদি উঠে আসার জন্য কোনো জায়গায় একটু রিজার্ভেশন থাকে, যেটাকে বলে ইডাব্লিউ, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, অ্যাকচুয়ালি হওয়া উচিত তাই। ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা, তাদের সব ফেসিলিটি দিয়ে উঠে আসা, যেখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের তো নেই, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ওবিসির ক্ষেত্রে ক্রিমি লেয়ার আছে, আমার তাতে সমর্থন আছে। তার কারণ যারা আমরা মান উন্নয়ন করে ফেলেছি আমাদের পরিবারের, তারা আর ওই ফেসিলিটি নিলে, লিমিটেড ফেসিলিটি তো, তাহলে যারা সত্যি সত্যি পেছিয়ে আছে তারা পাবে না। তাই ক্রিমি লেয়ার থেকে তাদের বাদ দেওয়াটাই উচিত, এটাই আইন, এবং এটার জন্য আমি সমর্থন করি এটাকে। বছর কয়েক আগেকার ঘটনা, আপনি এখন এই মুহূর্তে যেখানে বসে আছেন তার থেকে কিছুটা দূরে আপনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন। টু বি স্পেসিফিক, আপনার দলের মধ্যে প্রবীণ নবীনের একটা সমস্যা তৈরি হয়েছিল। অভিষেকের সঙ্গে সব সম্পর্ক এখন ঠিকঠাক আছে? হ্যাঁ, নিশ্চিতভাবে আছে। ও আমাদের দলের জেনারেল সেক্রেটারি, আমার নিজের পুত্র সমান, তাকে আমরা সবাই স্নেহ করি। আগামী দিনে তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি। আমরা আর কিছুদিন বাদে, আমি তো নিশ্চয়ই নিজের কথা বলতে পারি যে একটা এমন বয়স হয়েছে আর হয়তো 5-10 বছর এই পৃথিবীতে থাকবো, কিন্তু আমরা যেটা নিয়ে লড়াই করেছি, যে গরিব মানুষদের জন্য লড়াই, মমতা ব্যানার্জির আদর্শ, গান্ধীবাদকে নিয়ে চলা, সুভাষবাদকে নিয়ে চলা, সেই আদর্শটাকে আমাদের পরের প্রজন্ম নিয়ে এগোবে। এর থেকে বেশি আনন্দের কি থাকবে? তো যখন আমার মৃত্যু আসবে তখনও শান্তির সাথে মরতে পারবো, যে আমাদের এই আদর্শ নিয়ে বাংলার মানুষকে সেবা করবে অভিষেকরা। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আসলো, খুব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও আসে। মমতা এবং অভিষেক, আপনাকে যদি দুজনের মধ্যে কোনো একজনকে চয়েস করতে বলে, আপনি কাকে চয়েস করবেন? আপনাকে যদি বলি আপনার বাবা আর মাকে চয়েস করতে, কাকে করবেন? মানে এই প্রশ্নের কোনো জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ সেটা হচ্ছে আমার বাবা এবং মা। আমার পক্ষে যাওয়া হচ্ছে না। একজন আমার দিদি, একজন আমার পুত্র, তো কে হবে আপনার? এটা সম্ভব দেওয়া? একজনের আদর্শ আমি বিশ্বাস করি, একজনের কথায় আমি জীবনটাকে উৎসর্গ করেছি, লড়াই করেছি, আজকে বেঁচে আছি, মন্ত্রী হয়েছি, মেয়র হয়েছি। হয়তো কোনো না কোনো সময় গুলি খেয়ে মারা যেতাম, আমার মতন অনেক ছেলে মমতা ব্যানার্জির আন্দোলনে মারা গেছে গুলি খেয়ে। তা আমি হয়তো আজকে শহীদ হয়ে যেতাম, আমাদের এখানে একটা বড় ছবি টাঙানো থাকতো। সেটা নয় আজকে এখানে এসেছিস, তাই তার আদর্শে, তার নীতিতে বিশ্বাস করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। তিনি আমার নেত্রী, আর অভিষেক হচ্ছে আমাদের পরের প্রজন্মের আমাদের আশা। আমার নেত্রী আদর্শ একদিকে আর আশা আরেকদিকে, দুটোই আমার কাছে আপন। আপনি পরের প্রজন্মের কথা বললেন, আপনার কন্যা প্রিয়দর্শিনীর কথা আমি বলছি। তাকে আমরা সাম্প্রতিক সময়, বিগত বেশ কয়েক বছর ধরে রাজনীতির আঙ্গিনায় বলুন, সমাজসেবার আঙ্গিনায় বলুন, তাকে দেখা যাচ্ছে, খুব সক্রিয়ভাবে দেখা যাচ্ছে রাজনীতিতে, বা পরিষদীয় রাজনীতি বা সংসদীয় রাজনীতিতে নামবে। দেখুন, রাজনীতিতে আমি যে মেয়র হব, আমি যে মন্ত্রী হব, আমি যে এমএলএ হব, কাউন্সিলর হব, এটা তো যখন রাজনীতি করেছি তখন তো ঠিক হয়নি। যখন রাজনীতি করি তখন মানুষের হয়ে যাব, মমতা ব্যানার্জির প্রতিবাদের সমর্থন করব, সামিল হব, মানুষের স্বার্থে আন্দোলন করব, এবং সেটার জন্য নন্দীগ্রাম থেকে আরম্ভ করে, সিঙ্গুর থেকে আরম্ভ করে, বানতলা, ধানতলা, যত আন্দোলন মমতা ব্যানার্জি করেছে তার আমি শরিক ছিলাম। ঠিক সেইভাবে এইটা আমাদের প্রজন্মের, পরের প্রজন্মকে আমি অ্যাডভাইস দেব যে ফলের আশা করো না। ফলের আশা ঠিক যে অন্তর্যামী সে দেবে। মানুষের জন্য কাজ করে যাও, মানুষের জন্য চেষ্টা করে ভালো ভালো কাজ করে, যাতে মানুষ তোমাকে বাহবা দেয়, মানুষ তোমাকে আশীর্বাদ করে, সেটা মূল পাওয়া। আমি পাওয়ারে আছি এই কারণে যে আমি মানুষকে সার্ভ করতে পারছি বলে। এই কারণে নয় আমার নিজের গ্ল্যামার বাড়ানোর জন্য আমি নিজেকে বিরাট কিছু ভাবছি, বড় চেয়ারে বসে
আরাম করে রয়েছি তার জন্য না, আমি মানুষেরকে সার্ভ করতে পারছি, তাই এই চেয়ারটা আমার কাছে দামি। এটা তো রাজনৈতিক নেতা মন্ত্রী না, ববি হাকিম বলছেন। আমি রাজনৈতিক নেতা- বাবা ববি হাকিমের কাছে জিজ্ঞেস করছি যে বাবা আপনার মেয়ে ববি হাকিমের কাছেও রাজনীতিতে নাম- আমার শিক্ষাটা এই যে মানুষের হয়ে সেবা করো, ফলের আশা করো না। মানুষ তোমাকে যখন আশীর্বাদ করবে, মানুষ যখন তোমাকে সমর্থন করবে, তখন দল নিশ্চয়ই সেটা বিবেচনা করবে। কিছুদিন আগেকার ঘটনা, আপনি একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন তৃণমূল ভবনে, আপনি সাসপেন্ড করার কথা ঘোষণা করেছিলেন হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো এফেক্ট ফেলবে না? বিশেষ করে আমি স্পেসিফিক বলবো যে মুর্শিদাবাদ, মালদা জেলা বা উত্তরবঙ্গের আরো দু একটি আচ্ছা, জেলা। আপনি একটা জিনিস করুন, বিজেপির মতন একটা পাওয়ারফুল দল সে কোনো এফেক্ট ফেলতে পারছে না, সিপিএম এর মতন একটা অর্গানাইজ দল কোনো এফেক্ট ফেলতে পারছে না, আবার কংগ্রেসের মতন একটা আদিম দল যারা একটা সময় এই স্টেটে পাওয়ারেও ছিল, তারা এফেক্ট ফেলতে পারছে না। আর কালকের ছেলে সে একটা দল করলে আর হই হই করে এফেক্ট ফেলে দেবে, এটা আপনি বিশ্বাস করেন? মানুষ কি একেবারেই বোকা আপনারা ভাবেন? মানুষ কিচ্ছু বোঝে না, মুর্শিদাবাদের মালদার মানুষ কিছু বোঝে না, তারা ভোট ভাগ করে দিয়ে বিজেপিকে নিয়ে চলে আসবে, এটা আপনি বিশ্বাস করেন? মুসলিম ভোট ভাগ হয়ে গেলে বিজেপি এখানে আসবে, এটাই তো মূল অঙ্ক। সেই অঙ্কের মোহরা হচ্ছে হুমায়ুন কবির, যাকে ওরা ইউজ করছে। তো সেটা তো মানুষও বুঝবে, আপনি বুঝলে আমি বুঝলে, মানুষ বুঝছে না। মানুষ কি এত বোকা? আপনি বলছেন হুমায়ুন কবিরকে ইউজ করছে বিজেপি, আবার শুভেন্দু অধিকারীরা তারা বলছেন যে হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই এই কাজটা করছে, যাতে মুসলিম সমাজ বিজেপির দিকে না যায়। বিজেপির দিকে মুসলিম সমাজ যাবে, মুসলিম সমাজ তো ছিলই মমতা ব্যানার্জির দিকে। মমতা ব্যানার্জির দিকে তো 100% ছিল, 21 ইলেকশনেই প্রমাণ হয়েছে। সেই জন্য শুভেন্দুরা তো আসতে পারেনি। তাহলে আগে শেষ করি, এই মাঝখানে আপনারা কাটেন, এটা মুশকিল। যদি তাহলে মুসলিম সমাজ আছে 21 ইলেকশন থেকে আমাদের সাথে, তাহলে আজকে কি এমন হলো হঠাৎ হুমায়ুনকে পাঠিয়ে দিয়ে এই যে কাঠা অন্য জায়গায় যেন বিজেপি সেন্ট্রালি ভাবে ওবিসিকে পাঠায়, ওএসিকে, ঠিক সেইভাবে হুমায়ুনকে পাঠিয়ে এখানে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করছে। যদি আমাদের করতে, আমরা মুসলিম ভোট ভাগ করবো কেন? মুসলিম ভোট তো আমার সাথে আছেই। এটা বোকা বোকা কথা না শুভেন্দুর? এটা শুভেন্দুর বোকা বোকা কথা যে মুসলিম ভোট আমাদের, আরে আমাদের দিকে তো আছে, 21-এর তো প্রমাণ হয়েছে আমাদের দিকে আছে, এই লোকসভায় প্রমাণ হয়েছে আমাদের দিকে আছে। তাহলে এইটাকে এবার ওরা, আর কেউ বলে যে ও আমার এজেন্ট, পাকিস্তানের এজেন্ট যারা এখানে ঢুকে রয়েছে, তারা পাকিস্তান বলে ওইটা আমার এজেন্ট। বা আমাদের যদি কোনো এজেন্ট কোনো দেশে ঢুকে থাকে, তা আমরা বলবো যে এটা আমার এজেন্ট। সেরকম শুভেন্দু বলবে ওটা আমার এজেন্ট, তখন তো বলবে না ওটা ওর লোক। আপনার একটা বিতর্কিত প্রশ্ন নিয়ে বা একটা বিতর্কিত কথা নিয়ে শুরু করেছিলাম, আরেকটা বিতর্কিত বিষয় যেটা অতি সম্প্রতি খুব সামনে এসছে, আপনার কোট আনকোট মিনি পাকিস্তান, এই শব্দবন্ধ ব্যবহার। আপনি কি মানে এখনো মনে করেন যে আপনি সেটা তখন যেটা বলেছিলেন সেটা ভুল বলেছিলেন? আমি কখনো বলিনি, এটা হাউসেও চ্যালেঞ্জ করেছি। পাকিস্তানের কাগজে লিখলো পাকিস্তান প্রীতি বিজেপির আছে, তাই পাকিস্তানের কাগজে লেখাতে নিয়ে লাফালাফি করে। আবার আমি মুসলমান বলে আমাকে পাকিস্তানের থাব্বা মারার চেষ্টা, যেটা কমিউনাল কার্ড খেলা হচ্ছে। আমি কখনো বলতে পারি না ভারতের শত্রু যে সে আমার শত্রু, পাকিস্তান যতদিন ভারতের শত্রু থাকবে সে আমাদের শত্রু। তাই তার একটা এলাকাকে আমি তৈরি করতে কখনো পারি না। নিশ্চয়ই এখানে চায়না টাউন আছে, অন্য কিছু আছে, কিন্তু পাকিস্তান আমি যদি বলে থাকি, কোনো জায়গায় বাইট দিয়ে থাকি, দেখান। কাউন্সিলর মেয়র নয়, আমি রাজনীতির থেকে রেজিগনেশন দেবো। আপনি অনেকটাই স্পষ্টবাদী, স্পষ্ট কথাই বলছেন। একটা সত্যি কথা বলুন তো, বুকে হাত দিয়ে, তৃণমূল কংগ্রেস তার এই 14-14.5 বছর বা প্রায় 15 বছরের রাজত্বকালে একটাও কোনো কাজ করেনি যে কাজটা ভুল, একটাও কোনো ঘটনা ঘটায়নি যে ঘটনাটা বা যে কাজটা বা সাধারণ মানুষের বিপক্ষে গিয়েছে। তোলাবাজি, দুর্নীতি, এই বিভিন্ন অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের দিকে আসে। দেখেন ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কি? তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে চলা। আমরা যারা মমতা ব্যানার্জির সাথে প্রথম দিন থেকে আছি, আমরা মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে চলছি। পার্টি নিশ্চিতভাবে বড় হয়েছে। সবাই রামকৃষ্ণ মিশনের সাধুরা এসে তৃণমূল কংগ্রেস জয়েন করেছে তা না, বিভিন্ন দল থেকে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে, বিজেপির থেকে অনেক মানুষ তৃণমূল কংগ্রেসে এসছে। শিয়ালদা স্টেশনের ওপরে দাঁড়িয়ে
আপনি যদি একটা ঢিল ফেলেন, যার মাথায় পড়বে সে তৃণমূল কংগ্রেস করে। তার কারণ বাংলায় এছাড়া আর কোনো দল নেই, বাংলায় এছাড়া কোনো রাজনৈতিক চেতনা নেই। সুতরাং তার মধ্যে দুটো চারটে লোক যদি অন্যায় করে, সেটা তৃণমূল কংগ্রেস অন্যায় করছে না। যদি একটা লোক পার্টি না করে থাকে, সে যদি অন্যায় করে, যেরকম কোর্টে কেস হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, ঠিক সেইভাবে যদি আমি তৃণমূল কংগ্রেস করেও থাকি, যদি আমি অন্যায় করি, তাহলে আমার বিরুদ্ধে আইনত শাস্তি হবে। সুতরাং তৃণমূল কংগ্রেস তোলাবাজ, তৃণমূল কংগ্রেস পয়দাবাজ, তৃণমূল কংগ্রেস কখনো অসৎ পথে আজ পর্যন্ত একটা নয়া পয়সা কারোর কাছ থেকে নেয়নি পার্টি ফান্ডে। বিজেপি আজকে সব থেকে বেশি বেনিফিশিয়ারি, যাদের বেনিফিট দিয়ে তাদের কাছ থেকে চাঁদা তুলে আজকে 5,000 কোটি টাকার তহবিল তৈরি করেছে। তৃণমূল কংগ্রেস যারা ডোনেশন দিয়েছে সাধারণ মানুষ, সেই টাকায় আজও তৃণমূল কংগ্রেস চলে। মমতা ব্যানার্জি তার নিজের 1 নয়া পয়সা ট্রেজারির থেকে, মানে আমাদের মাইনে যেগুলো হয়, আমি নিই এমএলএ হিসেবে মাইনে, কিন্তু মমতা ব্যানার্জি নেন না। এমপি হিসেবে যতদিন ছিলেন নেননি, তার যে পেনশন নেননি। তৃণমূল কংগ্রেস কখনোই অসৎ উপায় দেখায় না, অসৎ উপায় আমাকে টাকা এনে দাও, এটা কখনো বলে না। এবার যারা ইন্ডিভিজুয়ালি করছে তাদের, সেটা তার বিবেকের ওপরে, তার এর ওপরে, এবং আইনের পথে চলবে, আইনের পথে চলবে, সেখানে তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপ করে না। কিন্তু ইন্ডিভিজুয়ালি করলেও দোষটা তো তৃণমূল কংগ্রেসের। ইন্ডিভিজুয়াল কেন করলে দোষ তৃণমূল কংগ্রেসের আসবে? ইন্ডিভিজুয়ালি সবাই তৃণমূল কংগ্রেস। যদি কেউ অন্যায় করে, সেটা কেন আসবে? আপনি একটা চ্যানেলে এখানে করছেন, অনেক সাংবাদিক যারা ব্ল্যাকমেলিং করে, তো সেই দোষটা কি চ্যানেলের হয়ে যাবে? সেই দোষটা কি আপনার হাউসের হবে? তাহলে তৃণমূল কংগ্রেসের কেন হবে? একটা সাংবাদিক, অনেকগুলো সাংবাদিক আছে এই কেসে, ওই চিটফান্ড কেসে জেলে গেছে, তো সেই সাংবাদিকের হাউসের ওপর আঙুল তোলা যায়? সেরকম তৃণমূল কংগ্রেসের ওপর আঙুল তুলবেন কেন? তৃণমূল কংগ্রেস তো কোনো দোষ করেনি, মমতা ব্যানার্জি তো কোনো দোষ করেনি, অভিষেক ব্যানার্জি তো কোনো দোষ করেনি। এবার নিচে কে কার কাছ থেকে টাকা নিল, কার কাছ থেকে নিল, সেটা তার ব্যাপার, কিন্তু সেটাতে কখনোই অনুমোদন তৃণমূল কংগ্রেস দেবে না, বা যদি জানতে পারে কঠোর থেকে কঠোর শাস্তি দেবে। 2021-এর বিধানসভা নির্বাচন, কলকাতা পোর্ট আপনার বিধানসভা কেন্দ্র, সেখানে আপনার জয়ের মার্জিন ছিল প্রায় 68,000, 68,500, 70,000 মতো। 70,000 মতো। সম্প্রতি এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে তালিকা প্রকাশ হয়েছে তাতে আপনার বিধানসভা কেন্দ্রে প্রায় 63,000-এরও কিছু বেশি, 63,000 তাই তো না, সেটা কি জিতবেন আপনি জানেন, কিন্তু আপনি কি ভীত কিনা সেটা আমার কোনো ভয় নেই। তার কারণ আমি ভোট চাইতে কোথাও যাই না, পোর্টেও ভোট চাইতে দেয়নি। এখানে আমি 25 বছর এখানে বসে আছেন, এটা 82 ওয়ার্ড, এখানে 25 বছরের কাউন্সিল। আমি কোনোদিন মানুষের কাছে বলি না যে ভোট দাও। আমি বলি যদি আমার থেকে ভালো ক্যান্ডিডেট পাও, নিশ্চয়ই তাকে ভোট দাও, আমাকেও বলে দিও, তাহলে আমার ভোটটাও তাকে দেবো। তার কারণ মানুষ যদি আমার সার্ভিস লাগে, তাহলে মানুষ আমাকে ভোট দেবে, আর আমার সার্ভিস যদি মানুষের দরকার না হয়, ভোট দেবে না। আমি বললাম না, মানুষের জন্য এই চেয়ারটার দাম আমার কাছে আছে। যেদিন মানুষের কাজ করতে পারবো না, এই চেয়ারের আমার কাছে কোনো দাম নেই। এত আত্মবিশ্বাস, তাহলে এসআইআর এর বিরোধিতা করছিলেন কেন? এসআইআর এর বিরোধিতা এই জন্য করেছি যে জেনুইন ভোটার কাটার একটা পরিকল্পনা, সেটা আমরা মহারাষ্ট্রে দেখেছি, সেটা আমরা দিল্লিতে দেখেছি, সেটা আমরা আরও বিভিন্ন জায়গায় দেখেছি। এখানেও সেই পরিকল্পনা, যে এখানে দেখলাম প্রথমেই যে হরিয়ানার ভোটার কার্ড আর বাংলার ভোটার কার্ড এক করে দিল। এখানে 2002টাকে রাখলো, যখন ডিলিমিটেশন হয়ে গেছে 2009-এ, 2002-এরটা রেখে দিয়ে এখানে মানুষকে বিভ্রান্ত করে অর্ধেক মানুষ যখন আশা ছেড়ে দেবে, হোপ হয়ে সবাই আমার ভোটার না, কিন্তু জেনুইন বাংলার ভোটার, ভারতবর্ষের ভোটার, তারা যদি বাদ যায়, নিশ্চিতভাবে এটা ডেমোক্রেসির ওপর একটা বড় আঘাত। তাই ডেমোক্রেসি বাঁচানোর জন্য এসআইআর করেছি, আমার জেতার জন্য এসআইআর বিরোধিতা করিনি, ডেমোক্রেসি বাঁচানোর জন্য এসআইআর বিরোধিতা করেছি। আপনি নিজেও জানেন, মানবেন কিনা জানি না, আপনার দলের অনেকেই আড়ালে আবডালে এটা বলে যে ফিরহাদ হাকিম সে তো সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসছে, ফলে সেই জন্য একটু অধিক গুরুত্ব পায়, নাহলে তার এত গুরুত্ব পাওয়ার প্রয়োজন ছিল না। আমি যে এলাকাটায় বসে আছি সেটার নাম হলো চেতলা, 82 ওয়ার্ড, যেখানে এই একটা বাড়ি হচ্ছে সংখ্যালঘু বাড়ি। সেখানে 25 বছর ধরে জিতছি, কোনোদিন লাইফে হারিনি। আমি প্রথমবার যে এমএলএ হয়েছি সেটা হচ্ছে এই আলিপুর কনস্টিটুয়েন্সি ছিল, এখন যেটা ভবানীপুরের অর্ধেকটা আলিপুর। সেখানে আমি যা ভোট পেয়েছিলাম, যা কাস্ট হয়েছিল, তার 89% ভোট আমি পেয়েছিলাম সংখ্যালঘু হিসেবে। না কাজের ছেলে, কাছের ছেলে,
ববি হাকিমকে বারবার চাই, কোনটা? এটা আমার কনস্টিটিউয়েন্সি থেকে যাইবেন, কে কি বলে আমি জানি না, কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছি, এটা আমার কাছে প্রাপ্তি। মানুষের আশীর্বাদ পেয়েছি, যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে যাব, যাতে মৃত্যু পর্যন্ত মানুষের সেবা করতে পারি, এটাই প্রার্থনা করি রোজ। রাজ্যের মন্ত্রী, দলের গুরুত্বপূর্ণ একটা পদ সামলাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে কলকাতার মেয়র পদও সামলাচ্ছেন, চাপ কি বেশি হয়ে যায়? নিশ্চিতভাবে চাপ হয়, কিন্তু দিনের শেষে যখন দেখি যে কিছু মানুষের উপকার করতে পারলাম, তখন নিশ্চিন্তে ঘুমোতে পারি যে এই কাজটা তো করতে পারলাম, এই মানুষগুলো তো উপকার হলো, এই মানুষের তো প্রাণ বাঁচাতে পারলাম, এই মানুষের তো অপারেশন করাতে পারলাম, ওই মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তার সেই বিপদের দিনে পাশে দাঁড়ালাম। এই স্যাটিসফ্যাকশনটাই জীবনের সব থেকে বড় স্যাটিসফ্যাকশন। মানে রাজনীতি না করলে তো এই জায়গাটায় পৌঁছতে পারতেন না, করতে পৌঁছাতাম না। পলিটিক্স ইজ নাথিং but the inspiration to do social service and achievement of power for the betterment of the people. সোশ্যাল সার্ভিস যেহেতু বলেন, আমার একটা প্রশ্ন হঠাৎ করে মনে পড়ে গেল, প্রিয়দর্শিনী ছাড়া পরিবারের আর কাউকে এই সোশ্যাল সার্ভিস বা থ্রু সোশ্যাল সার্ভিস রাজনীতির দিকে আমার কথা বলবেন? আমার রাজনীতিতে নেই, কিন্তু আমার মেয়ে ডাক্তার, আরেক মেয়ে ডাক্তার, আরেক মেয়ে লয়ার, আর এরা সব উচ্চ শিক্ষিত, সব কেউ LLM করে এসছে, কেউ মাস্টার্স করে এসছে। এরাও তার নিজের স্পেয়ারে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজই করে। আমি শেষ প্রশ্ন করব, 2026-এর বিধানসভা নির্বাচন অবশ্যই তৃণমূল কংগ্রেস করেন, আপনি বলবেন যে তৃণমূল কংগ্রেসই জিতবে, কিন্তু একটু করে ভেবে বলুন যে ফল কি হতে চলেছে? দেখুন, আমি তো জ্যোতিষ নই, সুতরাং আমি ফল বলতেও পারবো না, আমি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসও করি না। আমি একটা জিনিস জানি, কর্মই ফল, কর্মই ধর্ম। তাই আমরা যে কাজটা করেছি সেই প্যারালাল কাজ কেউ করেনি। আর বাংলার মানুষ তারা অত্যন্ত সচেতন, তারা জানে যে কারা কাজ করে এবং কাদের আনলে বাংলার ভালো হবে, বাংলায় বাঙালিয়ানা থাকবে, এটা আমি বিশ্বাস করি। বাংলায় বাইরের থেকে কালচার ঢুকিয়ে দিয়ে বাংলার সম্মান, বাংলার সংস্কৃতি আরেকজনের হাতে অর্পণ করে দেবো, বাঙালি এত বোকা নয়। মানে বিজেপি কি মানে সত্যি সত্যি বাঙালি বিরোধী? একদম বেনিয়া পার্টি, বর্বর, 2000 লোককে মেরেছে। আপনি সেদিন ইডেন নিয়ে চেঁচামেচি করেছেন, মোরবিতে 123 জন মারা গেছে, চিফ মিনিস্টার রেজিগনেশন দিয়েছিল, কোনো ইনকোয়ারি হয়েছে? যে ইনকোয়ারি হয়েছে শুধু যে কন্ট্রাক্টর লোক তার জেল হয়েছে, এছাড়া কোনো ইনকোয়ারি হয়নি, কারোর হয়নি। আপনি হাতরাস, এতগুলো লোক মারা গেল, কোথায় ইনকোয়ারি? সুতরাং যা হবে বাংলায় টার্গেট, অন্য জায়গায় মুক্ত হয়, কারণ সেখানে বিজেপি আছে, ডবল ইঞ্জিন আছে। সুতরাং এসব খেলা প্রেসের চলছে, ওদের অনেক টাকা আছে, দিচ্ছে প্রেসগুলোর মালিকদের, চলছে সব ঠিক আছে। আমরা মানুষের, ওরা থাকুক ক্যামেরায় আর আমি থাকি মানুষের সাথে, এটাই তফাৎ। আপনি যেহেতু প্রসঙ্গটা আনলেন, সেহেতু ওই প্রশ্নটা না করলেই নয়। অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, মেসি কাণ্ডের পরে তাকে পদত্যাগ করতে হলো, এর কি কোনো এফেক্ট ভোটের? না, কোনো ভোটের এফেক্ট পড়বে না। আর আমিও বিশ্বাস করি যে অরূপ বিশ্বাস কোনো অন্যায় করেননি যে সেটা হয়েছে, তার কারণ এর থেকে বড় বড় অন্যায় অনেক মানুষ মারা গেছে। কোথায়? কোনো মানুষ তো মারা যায় না। কিছু মানুষের নিশ্চয়ই অসুবিধা হয়েছে, কিছু মানুষের নিশ্চয়ই মেসিকে দেখতে পাননি, তাদের একটা ক্ষোভ আছে, কিন্তু কেউ তো মারা যাননি। মোরবির মতন তো কেউ মারা যাননি ব্রিজ ভেঙে, বা হাতরাসের মতন তো কেউ মারা যায়নি, বা আমাদের কুম্ভ মেলায় যেরকম পদপিষ্ট হয়ে এত মানুষ মারা গেল সেরকম তো মারা যায়নি। তো কি অন্যায়টা হয়েছে যে এত হই হই হয়েছে? ঠিক, কিছু মানুষের টাকা নষ্ট হয়েছে, টাকা ফেরত দেওয়া উচিত, সব কিছু ঠিক আছে, কিন্তু এইটা নিয়ে যা হচ্ছে অল ইন্ডিয়ায়, তা অতটা কিন্তু যখন অতগুলো মানুষ মারা গেল, সেইটা নিয়ে কোনো মিডিয়ার কোনো রিয়াকশন হয়নি। ক্রিকেটের পরিভাষায় একটা কথা বলে ডাক করা, না ফিরহাদ হাকিম তিনি কোনো প্রশ্নের ডাক করলেন না, সবকটা প্রশ্নেরই তিনি তার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করলেন, উত্তর দিলেনও। এখন আপনাদের উপর নির্ভর করছে ফিরহাদ হাকিমের কোন বক্তব্যটাকে আপনারা সমর্থন করবেন, কোন বক্তব্যটাকে সমালোচনা করবেন। কিন্তু এটুকুনি বলা যায় যে স্পষ্টবাদী ফিরহাদ হাকিম, আমি এটা বারবার করেই বলছি, হ্যাঁ উনি প্রত্যেকটা প্রশ্নেরই সঠিকভাবে ওনার মতো করে জবাব দেওয়ার চেষ্টা করেছেন। এই ধরনের সব খবরের জন্য আপনাদের নজর থাকুক দ্য ওয়ার্ল্ড নিউজে। নমস্কার।